আজকে আরো একটা ভিডিও। আজকের ভিডিওটা যে বিষয়টা নিয়ে বলা যেতে পারে, যে মানুষটাকে নিয়ে, হ্যাঁ, আজকে আরো একজন মানুষের গল্প, যে মানুষ আরো বেশ কিছু মানুষের পাশে দাঁড়াচ্ছে। আমাদের আশেপাশে খুব কঠিন পরিস্থিতি, তো মানুষ মানুষের পাশে দাঁড়ানো অলমোস্ট ভুলে গেছে। কিন্তু সেখানে সেই যে কথাটা আমরা বলে থাকি, বা অনেকেই বলে থাকেন যে আজকাল আর মানুষ মানুষ নেই, মানুষ মানুষের পাশে দাঁড়াতে ভুলে গেছে, আমিও যেটা বললাম শুরুতেই, সেটাকে মিথ্যে প্রমাণিত করে চলেছেন একজন রয়েছে। তার খোঁজ পেয়েছি আমরা। বেশি সময় নষ্ট না করে তার সঙ্গে কথা বলবো, তার উদ্দেশ্য, তার ইন্সপিরেশন সমস্তটা নিয়ে জানবো, বেশ কিছু উত্তর, বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে দেব, এবং আপনাদের সামনে এমন একটা এক্সাম্পল রাখবো যে এখনো চাইলে মানুষ হওয়াই যায়। চলুন। আর যার কথা বলছিলাম, যে মানুষটার কথা বলছিলাম, যে এমন কিছু এক্সাম্পল তার জীবনে কাজের মাধ্যমে তিনি সামনে রাখছেন, যেটাতে হয়তো ওই মানুষ এখনো মানুষ রয়েছে সেটাই প্রমাণ হয়। নিতাই বাবু আমাদের সঙ্গে রয়েছেন, এবং আমি শুরুতেই যে বিষয়টা আপনার থেকে জানতে চাইবো, যে এই যে এতগুলো মানুষের পাশে দাঁড়ানো, এতগুলো কাজ একের পর এক অবিশ্রাম কোনো বিশ্রাম নেওয়ার সুযোগ মনে হয় সেভাবে নেই, তার মধ্যে আমাদেরকে সময় দেওয়া। কিন্তু আমি যে বিষয়টা জানতে চাইবো, যে ইন্সপিরেশন বলে তো একটা থাকে, মোটিভেশন একটা থাকে, কারণ প্রত্যেকটা কাজের জন্য, বিশেষ করে এই ধরনের কাজের জন্য যেখানে অ্যাজ সাচ লাভ কিন্তু খুব একটা নেই, কিন্তু সেই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে যাওয়া, চেনা অচেনা, অচেনা মানুষ বিশেষ করে তাদের পাশে দাঁড়িয়ে যাওয়া, কিভাবে শুরু করলে, কিভাবে এই ইন্সপিরেশন তুমি পেলে? দেখো, ইন্সপিরেশনকে তো ওইভাবে আলাদা করে আইডেন্টিফাই অন্তত আমি করতে পারিনি, কিন্তু জীবনের বেড়ে ওঠার সময় থেকে আমার বাবা, আমার পরিবার, আমি যেখানে থাকি মিডিয়ারি অঞ্চল, মিডিয়ারি ক্লাব, এই পরিমণ্ডলটাতে আমি প্রচণ্ডভাবে মানুষের পাশে, দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে বড় হয়েছে। আচ্ছা। আর যেটা হয় আর কি, ছোটবেলা কেউ ক্রিকেট খেলছে, খেলতে খেলতে সে একদিন টেস্ট ক্রিকেটার হয়ে বা ধনী হয়ে। আমি ওদের সাথে নিজেকে তুলনা না করেই বলছি, আমি দেখলাম যে আমি এই একটা ব্যাপার কিছুটা হলেও পারছি, অন্যগুলো কিছুই পারছি। তো সেই কারণে আমার স্বাভাবিকভাবে আমার ওই দিকেই উৎসাহটা বাড়লো। আর পরিবার থেকে যে পরিমাণ সাপোর্ট ইন অল সেন্স, সেটা তো ছিলই। আমার এটা আমাদের পরিবারের ধারাবাহিকতা। তো ঠাকুর দাদা এরকম কিছু কাজ ছিল, আমার জ্যাঠামশাই ছিলেন স্বাধীনতা সংগ্রামী, আমার বাবারা ছিলেন তখনকার দিনে, বাবা একজন ইঞ্জিনিয়ার ছিলেন, ব্যবসা করতেন, কিন্তু তার বাইরে জীবনটা একেবারে সমাজসেবীর জীবন। আমার মা, জেঠিমা সবাই এই পরিমণ্ডলের মধ্যে আমাদের জীবন চলেছে। সুতরাং এটাকে আলাদাভাবে একটা বিরাট কিছু করে ফেলছি এরকম মনে হয়নি। আর তো বাঙালির জীবনে রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ দেবের সেই সব বিখ্যাত পরামর্শ বা বাণী, নেতাজি সুভাষ, আরো অনেকে, সুভাষ, আমাদের রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ছোটবেলা থেকেই এই চরিত্রগুলোকে আমাদের সামনে মা বাবা নিয়ে আসতেন। ওই গল্প বলার মাধ্যমে বিভিন্ন কমিক্স পাওয়া যেত এদের জীবনের ওপর, এছাড়াও তাদের কিছু বই, তখন তো এই মিডিয়ামটা ছিল না, ডিজিটাল মিডিয়াম ছিল না, তার মাধ্যমে। এছাড়াও আরেকটা জিনিস হতো যে ধরো এদের কিছু কিছু তথ্যচিত্র বা সিনেমা হতো, সেইগুলো আমাদের দেখাতে নিয়ে যাওয়া। আচ্ছা। তখন একটা জিনিস মনে হয়েছিল যে ছোটবেলাতেই, যে মনে হয়েছিল যে লাইফটাকে একটা মিনিংফুল লাইফ করতে হবে। খাওয়া দাওয়া, স্নান করা, বাথরুম যাওয়া, ঘুরতে যাওয়া, জামা কাপড়, জুতো, বন্ধু বান্ধব, খেলা, সবই ছিল। কিছু যে সরিয়ে দিয়ে আমি কিছু করেছি তা না, কিন্তু অদ্ভুত ভাবে
একটা জিনিস আজও ঘটে, আচ্ছা। এই তোমার সাথে কথা বলার আগেও তুমি দেখছিলে হ্যাঁ। ফোন আসছে, হ্যাঁ। সেটা হচ্ছে যে যখন এইরকম একটা বিপদগ্রস্ত সিচুয়েশনে কেউ রয়েছে এবং সে বিষয়ে আমার কাছে কোনো জায়গা থেকে যোগাযোগ করা হচ্ছে বা সাহায্য চাওয়া হচ্ছে, হুম, আর ছোটবেলায় তো নিজের চোখে দেখলে তখন তো কেউ আমায় সেভাবে যোগাযোগ করতো না, হুম, হুম, প্রশ্নই ছিল না। হুম, হুম, তখন তো আমি একটা একদম বাচ্চা। আমার প্রথম হুম। এই ধরনের কাজ নিজে হাতে নিজের সিদ্ধান্তে, সেটা হচ্ছে আমার যখন 10 বছর বয়স। আচ্ছা। সেই 10 বছর বয়সেরই একটি বাচ্চাকে ও। এই আমাদের রবীন্দ্র সরোবরের মধ্যে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। আচ্ছা। তারপর তাকে প্রাথমিকভাবে কিছু করার পর হুম, ওই সুকুমারের মা, একজন চা বিক্রেতা মহিলা, তিনি এগিয়ে আসেন, আমার বাবা খবর পেয়ে চলে যান। তারপর সেই বাচ্চাটিকে একটি হাসপাতালে ভর্তি করা হয়, সেই সবগুলো চলে। হ্যাঁ। কিন্তু যেটা মজার কথা হলো, এইটা করার পর সেই দিন রাত্রিবেলা আমাদের বাড়িতে 5-6 জন ভাই বোন ছিলাম তো আমরা, হ্যাঁ। মানে এটা তো ঘটলো বিকেল সন্ধ্যের মুখে, হুম, কিন্তু বাবা আমাদেরকে বাচ্চাদেরকে নিয়ে একটা খাওয়া দাওয়া করতে নিয়ে যাওয়া হলো, আচ্ছা। টু সেলিব্রেট দিস ওকেশন। এই যে বুস্ট ফ্রম দ্য হুম, ফ্যামিলি, মানে হুম, ওই 10 বছর বয়সে এরকম একটা ঘটনা ঘটে গেছে, হুম। তার প্রেক্ষিতে একটা সেলিব্রেশন হয়ে গেল পরিবারে। এটা আমি সত্যি আমার পরিবারের কাছে একেবারে, মানে এটাই ওই মোটিভেশনটা এনে দিয়েছিল যে হ্যাঁ। তাছাড়া এই ওই ধরনের ওই যে কাজ। বললাম নামগুলো, হ্যাঁ, সেই মানুষগুলো, হ্যাঁ। আমরা বিরাট বিরাট বিজনেসম্যানদের কথা হয়তো ভুলে যাই, হুম, বিরাট বিরাট পলিটিশিয়ানদের কথা হয়তো ভুলে যাই, হুম, কিন্তু কিছু এমন মানুষ আছে হুম, যাদেরকে আমরা চাইলেও ভুলতে পারি না। একদম। তাদের করা কাজগুলো বিশেষ তাদের করে। মানে তাদের সেই সেবা কর্ম, হুম, আর এটা তো কোনো কাজ না, এটা তো একটা সেবা কর্ম। হুম, হুম, হ্যাঁ, মানে সেবাও থাকবে, কর্মাও আছে। হুম। এখানে একটা মজাটা হচ্ছে যে এইগুলো করে রিটার্নটা কি? এটাই আমি বলছিলাম হ্যাঁ, শুরুতে। তুমি কি বলছিলে? হ্যাঁ। রিটার্নটা হচ্ছে কর্মা। হুম, হ্যাঁ, হ্যাঁ, রিটার্নটা হচ্ছে কর্মা। হ্যাঁ। আমি মানে গুরুজনদের কাছ থেকে যেমন শিখেছি, সেরকম নিজের জীবনে এতটা পথ চলে আসার পরও আমার একটা জিনিসই মনে হয়, দিলে বোধহয় বেশি পাওয়া যায়। তবে পাবো বলে দেওয়া যাবে না। যে আমি একটু দিই তাহলে আমি একটু পাবো, তা হুম, কিন্তু না। হুম, তুমি দিতে থাকো, হুম, দিতে থাকো। হুম। দিনের শেষে, জীবনের শেষে সবাই তার অস্তিত্ব মেনে নেয়। একদম। হ্যাঁ, তো সব ইজিম সাইডে সরাও, হুম, একটাই আছে, মানুষ মানুষের জন্য। একদম। হ্যাঁ, জীবনে কত জায়গায় মানুষের, আর এই কাজটা তো আমি একা করছি তা না, হুম, দেখতে দেখতে আমার একটা দল তৈরি হয়ে গেল। হুম। সেই ছেলে মেয়েগুলো কি ডেডিকেটেড, হুম। সামান্য কিছু মানে জীবন চালানোর জন্য কিছু পারিশ্রমিক। পারিশ্রমিক বলা যাবে না, হুম। সম্মানিত বা সাপোর্ট হ্যাঁ। দেওয়ার পর তারাও তাদের জীবনগুলো ডেডিকেট করে দিয়েছে, হুম। তাদের ফ্যামিলিও এইভাবে তারাও আমার মতো পাগলের মতো ঘুরে বেড়ায়, কাজ হুম। করে বেড়ায়, কোথায় ছুটে যাচ্ছে। হ্যাঁ, এই যে তোমার ফাউন্ডেশন রয়েছে, এটা কিভাবে কাজ করে সেটা আমি জানবো, তবে আমার তার পাশাপাশি জানতে ইচ্ছে করছে এই যে এতগুলো কাজ, এতগুলো মানুষের পাশে দাঁড়ানো, দিন রাত কোনো ঠিক নেই কাজ করছে তোমার ফাউন্ডেশন বা তুমি করছো, সেখানে আমার জানতে ইচ্ছে করছে যে কখনো কি কোনো বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে, কোনো ধরো খুব কঠিন কাজ এরকম কিছুর সম্মুখীন হতে হয়েছে, কঠিন কোনো চ্যালেঞ্জ এসছে, বা ধরো আমি যদি একদম স্পষ্ট করে বলি কোনো হুমকি এসছে কাউকে ধরো সাহায্য করতে গিয়ে, এরকম কিছু পেয়েছো কখনো খুব কঠিন পরিস্থিতি? না গো, সেই রকম বলছি তো, এটা এমন একটা বিষয়, হুম, এই বিষয়টা মানে এই ঘটনাগুলো যখন ঘটে হুম, তখন মানে কারুর নির্দেশ তো থাকে, হুম, সেই নির্দেশ আমি সরাসরি বুঝতে পারি তা কিন্তু না। কেউ আমাকে বলে দিলে হুম, এই ওকে তুই যা ওটা কর, হুম, তা তো না, কিন্তু পরিবেশ পরিস্থিতি হুম, আমাকে সেই দিকেই চালনা করে। হুম,
খুব ছোটবেলায় ব্যাপারটা বুঝতাম না, হুম কিন্তু ধীরে ধীরে যত জীবনের এই একটা করে মুহূর্ত কি বলবো পেরিয়ে যাচ্ছি, হুম হুম তত বুঝতে পারি আমরা কেউ মানে একেবারে কেউ এক কিন্তু স্বনিয়ন্ত্রিত নই। হুম। যে আমার সাথে তোর আজকে এখানে কথা হচ্ছে, হুম। এটাও এটাও তোরও ইচ্ছা না, আমারও ইচ্ছা। আমাদের প্ল্যানিং নয়। এটা আমি মানে একেবারে মানে আমার জীবনে এরকম হাজারো ঘটনা আছে। হুম এই কদিন আগে হুম আমি আর আমার স্ত্রী রোববার ছিল, এই দুপুরের দিকে আমরা সাউদার্ন অ্যাভিনিউ দিয়ে গোল পার্কের দিকে যাচ্ছিলাম। হুম আমি ড্রাইভ করছি, গোল পার্কের ঠিক মুখটায় আমি দেখলাম এক বৃদ্ধা ভদ্রমহিলা, অতি বৃদ্ধা ভদ্রমহিলা, ওই গাড়ির যেন সিগন্যালের কাছে কেউ সাহায্য চাইছিলেন। হুম সেটা তো স্বাভাবিক। হুম তার মধ্যে আমার লক্ষ্য পড়লো যে তিনি লাঠি ধরে আছে, হুম। কিন্তু লাঠিটা লাঠি না, একটা অসম্ভব অশক্ত গাছের ডাল। আচ্ছা। আর এখন তো আমাদের চোখ একটু এক্সপিরিয়েন্স, হুম। উনি মানে লোক দেখানো ধরেছেন না, হুম। ওটার উপরই উনি ব্যালেন্স করছেন, সেইটুকু বোঝা যায়, হুম। এখন বোঝা যায়। হুম। আমি বুঝলাম ভদ্রমহিলা কিন্তু ওটার উপর ব্যালেন্স করছে, হুম। এবং লাঠিটা এতটাই অশক্ত হুম। যে কোনো সময় ভেঙে যাবে, হুম। ভদ্রমহিলা পড়ে যাবে, হুম। বা একটা ট্রেনে উঠতে যাচ্ছে, একদম। নর্মালি এরা কলকাতা বাইরে থেকে আসে, বড় বিপদ হবে। তো আমি বেরিয়ে গেছি, তো গিয়ে আবার গাড়িটা গোলপার্ক থেকে ঘুরিয়ে আবার রিটার্ন করে আমি আসছি। হুম। হ্যাঁ, এসে গাড়িটা বাঁদিকে একটা জায়গায় রেখে তো আমি গিয়ে বললাম, মা আপনাকে এটা লাঠি হলে ভালো হয়? হুম। কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে বললো, তুমি দেবে? হুম। আমি বললাম, হ্যাঁ আমার কাছে আছে, মানে আমার গাড়িতে এইসব জিনিস থাকে, আচ্ছা। তুমি যদি চাও আমি তোমায় দিতে পারি। হুম। তো যথারীতি আমি এসে এই আমাদের যে টেলিস্কোপিক লাঠি হয়, মানে হাইট অ্যাডজাস্ট হ্যাঁ, করা হ্যাঁ। যায়, ওই একটা লাঠি ওনাকে দিতে যাচ্ছি। হুম। ঠিক সেই সময় হঠাৎ করে ওই স্থানীয় থানার ওসি, হুম। অ্যাডিশনাল ওসি, হ্যাঁ, সে এগিয়ে এসছে। হুম। ইয়ে বলছে, কি হয়েছে দাদা? আমি কিছু না, এই লাঠিটা ছিল না, দিচ্ছি। ও প্রথম প্রশ্নটা করলো, হুম। মা তোমার খাওয়া হয়েছে? হুম। আমি এই লাঠি দিচ্ছি, ঠিক আছে, এটা একটা, ও কোথা থেকে এলো, কিভাবে এলো? আমি স্তম্ভিত হলাম যে মানুষের তো পুলিশ সম্পর্কে অনেক রকমের অভিজ্ঞতা, হুম। আমি শুধু বলছি না যে বক্তব্য, হুম। অভিজ্ঞতাও, হুম। হ্যাঁ, যেটা সবসময় খুব একটা পজিটিভ হুম। এক্সপিরিয়েন্স হয় তা না। হুম। তো অদ্ভুতভাবে মহিলার উত্তর হচ্ছে, না বাবা আমি খাইনি। হুম। সেই দিনটা খুব সম্ভবত মঙ্গলবার বা শনিবার ছিল। আচ্ছা। বলছে, আজ আমি কিছু খাইনি। হুম। তারপরই ওই ইন্সপেক্টর সে বলল, মা তুমি রোজ সেখানে খেয়ে, আচ্ছা। ওই যেদিন যেদিন খাবে, বলে সামনের একটি দোকানকে দেখিয়ে দিল যে এই দোকানে তুমি আসবে, আর ওকে বলে দিল দোকানদারকে, তোমার যা লাগে আমি আচ্ছা। তুই ব্যবস্থা করে দিস। হুম। হুম। আর দোকানদার দেখলাম ভীষণ খুশি হয়ে বললে, হ্যাঁ মা তুমি চিন্তা করতে হবে, হুম। তুমি আমার কাছে আসবে, হুম। আমি না থাকলেও বলবে। হুম। এই যে একটা ঘটনা, হুম। হুম। মনে হয় না। এটা, এই যে দিনক্ষণ সেই রকেট লঞ্চিং এর সময় হয় না যে শেষ মুহূর্তে হ্যাঁ। বাতিল হয়ে গেল, হ্যাঁ, হ্যাঁ। এই যে এইগুলো এক একটা মহেন্দ্রক্ষণ, হুম। লাঠিটা কিন্তু উপলক্ষ, একদম একদম। আসল হলো মহিলার কিন্তু একটা খাবারের ব্যবস্থা হবে, একদম। উনি কদিন আসবেন, কদিন খাবেন সেটা আমি জানি না, হুম। কিন্তু আমার চোখের সামনে ঘটনাটা ঘটলো। হুম। যেহেতু এটা একটা
প্রায় 40 বছর হয়ে গেল এই ধরনের হুম ব্যাপার স্যাপারের মধ্যে জড়িয়ে গেছি, এবং শুধু জড়িয়ে তো যাওয়া না, কিছুটা দায়িত্ব এসে যায়, সামাজিক দায়িত্ব, আর কোনো দায়িত্ব, সামাজিক দায়িত্ব। আর সমাজের সবাই যে সব কাজ, মানে সবাই রান্না করবে, সবাই দোকান চালাবে, সবাই চাকরি হুম। করবে, তা তো না। না। একটা সমাজের ভারসাম্যটা হয় যে সমাজের বিভিন্ন সেক্টরে বিভিন্ন মানুষ দায়িত্ব নেয়। হুম। তো আমি এই সোশ্যাল সেক্টরে দায়িত্ব পেলাম, কেমন ভাবে পেলাম হ্যাঁ তা আমি জানি না। কিন্তু যেটা আমি জানি সেটা হচ্ছে আমায় করে যেতে হবে, আচ্ছা। চেষ্টাটা করে যেতে হবে। হুম তাতে আমি কতদূর যেতে পারছি ইট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। আমি চেষ্টাটা করার সুযোগ পাওয়াটাও কিন্তু একটা মানে বড় প্রাপ্তি। বড় প্রাপ্তি, একদম। তো এই কাজটা করতে গিয়ে হুম। ধীরে ধীরে আমার একটি সংস্থা তৈরি হয়ে গেল। একদম। মানে তুমি বলতে পারো অনেকটা হুম নিজের ইচ্ছে তো ছিলই, হুম। কিন্তু সংস্থা করবে এই আইডিয়াটা আমার ছিল, আচ্ছা। সেবা করবো। হুম তো একটা সময়ের পর বুঝলাম যে এটাকে যদি টেনে নিয়ে যেতে হয়, চালনা করতে হয়, হুম। অনেক মানুষই আমাকে কিন্তু বললেন তোমাকে একটা মানে একটা স্ট্রাকচার তৈরি করতে হবে, একদম। এর বাইরে তুমি পারবে না। একদম। এছাড়া নিজের পকেটের পয়সা, পরিবারের থেকে সাহায্য, এই হুম। দিয়ে তো চলছে, শুরু হুম। হলো, হুম। চলছে চলছে। হুম কিন্তু একটা সময়ের পর তো সেটা আর, যখন এটা ব্যাপ্তিটা অনেক বেশি হয়ে হুম। যাচ্ছে, হুম। অনেক বেশি মানে পরিষেবার দাবি আসছে, হ্যাঁ। দরকার হুম দরকার এবং দাবি আসছে, তখন আলটিমেটলি আমাকে একটা অর্গানাইজেশন তৈরি করতে হবে। এবং একদম। সেখানে প্রচুর বিদগ্ধ মানুষের হুম অনেক সাহায্য, পরামর্শ, মানে একদম হাতে করে নিয়ে যাওয়া। তার মধ্যে আমি বিশেষ করে ডক্টর সমীর নারায়ণ চৌধুরীর কথা বলবো, যিনি সিমি বলে যে অর্গানাইজেশনটি আছে, হুম। মানে বিশ্ববিখ্যাত অর্গানাইজেশন, আমাদের কলকাতার এই অর্গানাইজেশন, তার যিনি জন্মদাতা হুম। ডক্টর সমীর রঞ্জন চৌধুরী, তিনি আমাকে বাড়িতে এসে খুঁজে নিয়ে বার করলো। এই কাজ মানে এই কর্ম বা সেবা কর্ম, এভাবে বলাটাই ভালো, কাজ নয়, এই সেবা কর্ম কিন্তু একটা মিশন। হুম একদম। এটা একদিনের বিষয় না। এটা একদিনের না, টাইম বাউন্ড না। একদমই তাই। হ্যাঁ, এখানে এখানে মানে উত্থান নেই, পতন একদম। হতে পারে, কিন্তু এখানে প্রমোশন নেই। ঠিক। হ্যাঁ, এখানে ওই স্বাভাবিক যে অঙ্কগুলো বা হিসাবগুলো সেখানে কাটে না। ঠিক। প্রত্যেকেরই ব্যক্তিগত এক্সিস্টেন্সের ইস্যু আছে। হুম আমার সাথে ঈশ্বর কৃপা একটা অদম্য ছেলে মেয়েদের দল আছে। হুম। আর হাইওয়ের বয়স কত হলো? 40। দেখো, দুটো কথা আছে। হ্যাঁ। আমি কাজ করছি মানে একটুখানি মানে প্রথম স্ট্রাকচার ওয়েতে কাজ শুরু হয় আমার যতদূর মনে পড়ে 1989-এর নভেম্বর মাসে। আচ্ছা। তখন আমার পাড়ায় একজন, ওই বললাম মুদিয়ালি ক্লাব, হুম হুম আমার বাবা এবং বাবার সঙ্গে মানে বাবার ছোট ভাই ধরতে পারো, আমার পাশের বাড়ির দাদা হুম কানুদা, হুম এরা হচ্ছে সাধারণ মানুষকে পাগল ভাবে, হুম। কিন্তু সেই পাগলটা কিন্তু গালাগালি, সেই পাগলের মধ্যে একটা প্রশ্রয় আছে, একটা আচ্ছা। ভালোবাসা আছে, একটা সাহায্য আছে। হুম কানুদা তার সারাটা জীবন দিয়ে দিলেন মানুষের কাজ। বাবা, কানুদা, আমি আরো কয়েকজন মিলে একটা পুরনো অ্যাম্বুলেন্স কেনা হলো 1989। আচ্ছা। আর তখন তোমার বয়স ফেলে কত? দেওয়া, তখন আমি ওই 19-20। হুম তো এবার কিরকম মানে আমার কপাল এত ভালো, ওই অ্যাম্বুলেন্সটা আমায় দিয়ে বলা হলো এটা দিয়ে তুমি তোমার মতো করে কাজ করো। আচ্ছা। আমার আরো একটা জিনিস ওনার থেকে জানতে ইচ্ছে করছে, যে মেন্টালি চ্যালেঞ্জড অনেক মানুষজনের সঙ্গেও তোমাদের দেখা সাক্ষাৎ হয়, তাদেরকেও তোমরা সাহায্য করার জন্য এগিয়ে যাও। এবার তারা এমন, আমরা দেখে যতটা বুঝি, দূর থেকে দেখে যেটা বুঝি, যে তাদের হাতে ইট রয়েছে, কখনো অনেক ভারী ভারী জিনিস নিয়ে যাচ্ছে, ছুঁড়ে মারতে পারে, কারণ তাদের মানসিক অবস্থা ঠিক নেই, যে তুমি কে, ছেলে না মেয়ে না কি, কিচ্ছু তাদের জ্ঞান থাকে না। তাদেরকে কি করে হ্যান্ডেল করো? দেখো,
যেটা এই সেবা কর্মের মাধ্যমে যেটুকু বুঝতে পেরেছি, আমি যে খুব বেশি অনেক ট্রেনিং নেওয়া একজন তা তো নেই, কিছু নিয়েছি, কিন্তু মানে কলকাতার রাস্তা আমাকে অনেক কথা যা কিছু শিখেছি কলকাতার রাস্তার অলি গলি, প্রায় প্রত্যেকটা মোড়, রাস্তার ক্রসিং, সেখান থেকেই শিখেছি। আচ্ছা, যে আমরা ধরো যাকে আমরা খুব কাঁচা ভাষায় বলি পাগল, এই শব্দটা এখন আর বলা হবে না, আমারও বলা উচিত না, কিন্তু বলার জন্য বলা। তো সেইটা আমি একটা জিনিস দেখেছি, যে যারা তার কনসিয়াস মাইন্ডে থাকে না এবং তাদের একটা এক্সট্রিম প্রকাশ যখন তারা খুব হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, তাকে আরেকটি ভাষায় বলা হয়, যেটাও এখন বলা হয়, যে ভায়োলেন্ট হয়ে গেছে, এগুলো বাজার চলতি শব্দ। সেই পরিস্থিতিতে তার অ্যাগ্রেশন হচ্ছে, সে তার স্থান কাল পাত্র সে বুঝতে পারছে। কিন্তু আমার যেটা মনে হয়েছে, তারা একটা জিনিস খুব ভালো বোঝে, সেটা হচ্ছে কি তার ভালো করতে চায়। আমাদের পুরনো একটা প্রবাদ আছে, পাগলেও বোঝে, এই একটা কথা আছে। কথাটা কোথা থেকে? তাহলে পাগলও বোঝে কিছু কিছু জিনিস। তো এইভাবে মানসিকভাবে অসুস্থ বা সেই মুহূর্তে চ্যালেঞ্জ সিচুয়েশনে রয়েছেন তারা যেটা ফেস করে, তাদেরকে দেখে সাধারণভাবে আমরা অনেক সময় আনফ্রেন্ডলি বিহেভিয়ার করি, কারণ আমরা ভয় পেয়ে যাই যে এই মানুষটা হয়তো আমাকে আমার কোনো শারীরিক বা আমার গাড়িটা ভেঙে দেবে, কি আমার উপর পেট নিয়ে আক্রমণ করবে, কি আমার গলা টিপে ধরবে। এছাড়াও তার যে সার্বিক লুক, সেটাও তো আমরা স্বাভাবিক বলে নিতে পারি না, একটা আতঙ্ক তৈরি হয়ে যায় সাধারণ মানুষের। তখন তাদের একটা ডিফেন্সিভ অ্যাটিটিউডও অনেকের মধ্যে দেখা যায়, ইনস্টেড অফ যে হেল্পিং অ্যাটিটিউড। কিন্তু এর মধ্যে অনেক মানুষ থাকে যারা কিন্তু হেল্পটা করতে চায়। তো একটা সময় আমরা দেখেছি পাগল মানে মানসিকভাবে অসুস্থ মানে তাকে ইট ছোড়ো, মারো, গরম জল ঢেলে দাও, এই যে ধরনের অ্যাক্টিভিটি গুলো, সেটা কিন্তু এখন অনেক কমেছে, এক সময় খুব ঘটতো, এখন কমেছে। এই কদিন আগের একটি ঘটনা, যে আবার এটাও দক্ষিণ কলকাতার ঘটনা, যে আমার কাছে একটি ফোন আসে যে একটি লোক ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রক্তাক্ত অবস্থায়, এবং হাতের কাছে যা পারছে তাই ছোড়াছুড়ি করছে। স্বাভাবিকভাবে পুলিশে খবর চায়। আমরা একটুখানি হলেও এই বিষয়গুলো হ্যান্ডেল করার ক্ষেত্রে একটুখানি বেশি করে উপকারী ভূমিকা নিতে পারি। গিয়ে যখন দেখলাম যে ছেলেটি এরকমভাবে ঘুরে বেড়াচ্ছে, আমি যখন পৌঁছালাম তখন দেখলাম সে একটা মোটা গাছের ডাল ঘাড়ে করে, তার মধ্যে অ্যাগ্রেশনটা প্রচন্ড হাই, আর একটা হাতে একটা পাথর, মানে ওই ভাঙা ইটের টুকরো নিয়ে সে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে। যেই তার দিকে কেউ যদি এগোনোর চেষ্টা করে তাকে মানে বলতে পারো থ্রেটেন করছে। মুখে কোনো শব্দ নেই, কিন্তু তার বিহেভিয়ার দিয়ে, তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে। এবার আমি ওই জায়গায় যখন পৌঁছালাম, আমার হাতে আর কিছুই ছিল না, একটা জলের বোতল। কারণ আমি জানি এই যে লাস্ট 1 ঘন্টার ওপর সময় ধরে এই যে
পরিস্থিতির মধ্যে দিয়ে সে নিজে যাচ্ছে, হুম তার এক্সশনটা প্রচন্ড হয়। হুম এবং একটা মানুষের শরীর হিসেবে তার সবচেয়ে বেশি তখন দরকার কিন্তু জল। হুম হুম জল তাকে অ্যাট্রাক্ট করবে, হুম কিন্তু শুধু জল নিয়ে গেলে তো হবে না। হুম তার সাথে একটা নন ভার্বাল কমিউনিকেশন করতে হবে। হুম যেমন কেউ তাকে দেখে ভয় পাচ্ছে, হুম এই মানুষটি যেন তার দিকে, যদি আমি যখন জলটা নিয়ে এগোচ্ছি, সে যেন তাকে জানি আমি আমার কর্ডিয়ালি তাকে আমি একটা অ্যাপিল করতে পারি যে আয় ভাই আমার কাছে আয়। ঠিক। এর সূত্রটা হচ্ছে, যদি ওই জায়গায় আমি আমার নিজের ভাইকে দেখি হুম ওই পরিস্থিতিতে আছে, হুম তখন আমার কি হবে? তাকে কাছে নেও, হুম। তাকে ভালোবাসায় নেও। হুম ভালোবাসা তো ইউনিভার্সাল নাই, হুম 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 এর কোনো মানে এটা ভালোবাসা সাকসেসফুল হয় না এটা কখনো, হুম 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 হয়তো কখনো সময় লাগে, হুম হুম বা ভালোবাসাকে ডিকোড করতে একটু অনেকের বেশি সময় লাগে। হুম তো আমি কিছুই করলাম না, আমার পা হাতে জলের বোতল, আর আমি এইভাবে গেলাম দিকে, হ্যাঁ, দিয়ে বলো আয় আয় আমার কাছে আয়, আমার आओ मेरा, আমি জানি না ও কোন ভাষাটা বুঝে, হুম। आओ मेरा पास आओ भैया आओ, হুম হ্যাঁ আমি তোমারা बड़ा भाई আয় আয়, আমি তো তোর বাবার মতো, হুম হ্যাঁ আয় আয় বলতে বলতে খুব ধীরে ধীরে ওর দিকে এগোলাম। হুম। ও কিছুক্ষণ দেখে হাতে এটা ফেলে দিল, আচ্ছা ওই মোটা গাছের ডালটা ফেলে দিয়ে আস্তে আস্তে 2 পা 3 পা এগোলো। কিন্তু ডান হাতে তখন ওর কিন্তু পাথরটা রয়েছে, আচ্ছা। ও তো ফুললি আমায় ট্রাস্ট করছে না, ওটা কিন্তু ও জানে ওর প্রতিরক্ষার জন্য ও করছে। হ্যাঁ আর এখান দিয়ে দরদর করে রক্ত পড়ছে। আমি গেলাম, গিয়ে দাঁড়ালাম, ওকে আস্তে আস্তে গিয়ে টাচ করলাম, বুকের মধ্যে ডেকে নিলাম, হ্যাঁ নিয়ে খুব কি বলবো, অত্যন্ত বিশ্বাসের সাথে, আমিও অত্যন্ত একটা বিশ্বাসের সাথে এবং প্রেয়ার নিয়ে ওর কাছে পৌঁছালাম। আয় বাবা আয়, তোর কষ্ট হচ্ছে, তোর কোনো ভয় নেই, তুই আয় আমার কাছে আয়। ও এসে আমাকে জড়িয়ে ধরে দাঁড়ালো, তখনও ডান হাতে পাথরটা রয়েছে। জল খাবি তো? আমাদের তাকিয়ে আছে। এই সময়টা কি করে, কখনো হতে পারে আমাকে পাথরটা দিয়ে তখনকার মতো মেরে দিল, বা মুখে থুতু ছেটানো একটা খুব কমন জিনিস, কামড়ে দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, ওই সময় তো আমি তো আমার সুরক্ষার জন্য যাচ্ছিলাম, আমি তো ওই ছেলেটার সুরক্ষার জন্য, সেই সময় তো আমার এইসব চিন্তাই আসবে। আর একটাই বিশ্বাস যে ঈশ্বর আছেন, ঈশ্বর ওর ভালো করবে, হ্যাঁ এই যে প্রার্থনা নিয়েই তো যাওয়া। ছেলেটি হঠাৎ করে হাত থেকে না পাথরটা ফেলে দেয়, দিয়ে মানে জল খা, ছট করে বসে পড়ে। বিশেষ সম্প্রদায়ের লোকে বসে পড়ে জল খাওয়ার অভ্যেস আছে। আমার মানে ওই মুহূর্তটা এখনো চোখের সামনে ভাসছে, আমি এখন জলটা নিয়ে মুখের মধ্যে ঢালছি, সে হা করে আমার দিকে একটা বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে আছে। জলটা পড়ছে তো, রক্তটাও আস্তে আস্তে এখান থেকে, জল সাথে এখান থেকে পড়ছে। তখন আমি হয়তো কাজটা করছি, আমার তখন ঈশ্বরকে আমি বোধহয় ধন্যবাদই দিচ্ছিলাম ঈশ্বরকে, সত্যিই তুমি আছো। উঠে দাঁড়ালো, মানে একবার এমন করলো, একটা ছোট ভিডিও আছে, কারণ যে খবর দিয়েছিল সেই ভিডিওটা করেছে। সে প্রায় আমাকে একটা মানে আমার এখানে তার মুখটা নিয়ে চলে, তারপর যা বললাম তার মধ্যে আমাদের ছেলেরা এসে গেল, অ্যাম্বুলেন্সে তোলা হলো। এগুলি মানে প্রাপ্তি না তোমাদের কাছে? এগুলোই তো সব, আবার কি। আর এই এতগুলো ঘটনা সিঙ্গেল হ্যান্ডেডলি আমরা জানি যে সম্ভব নয়। আমাদের
এই সমস্ত কাজের জন্য যারা এগিয়ে আসেন, এবং আমিও যখন অনেক ক্ষেত্রে বিভিন্ন সাহায্য, আমি অবশ্য পোষ্যদেরকে সাহায্য করি, বিভিন্ন রেস্কিউ ডগদের। তো যাই হোক, তো সেক্ষেত্রে আমরা জানি যে একটা একটা সাপোর্টের দরকার হয়, সেটা যেভাবেই হোক, যেরকম ভাবেই হোক। তোমরা যে কাজটা করো সেটার জন্য পুলিশের একটা সাপোর্ট থাকাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সেটা কতটা পেয়েছো এই গোটা জার্নিতে? পুলিশ তো প্রশাসনের এক্সিকিউটিভ বডি, মানে এজেন্সি, এবং সুরক্ষার ক্ষেত্রে পুলিশের একটা খুব বড় ভূমিকা আছে। তো আমার অভিজ্ঞতায় যদি কলকাতা পুলিশকে এত বছর ধরে 24 ঘন্টা এবং যেখানে যেমনভাবে প্রয়োজন আইন মেনে আমি না পেতাম, বা আমরা না পেতাম, তাহলে এত হাজার মানুষের যে সেবা দেওয়া গেছে, তারা আলটিমেটলি তারা জীবন ফিরে পেয়েছেন কিনা বা তারা বেঁচে উঠেছেন কিনা সেটা আমি জানি না, বলতে পারবো না। কিন্তু এই যে পরিষেবা দেওয়া, একটা মানুষ কলকাতার মতো একটি শহরের রাস্তায় খবর পাওয়ার পরও বিনা চিকিৎসায় পড়ে থাকবে বা তার মৃত্যু হবে, এটা তো একেবারেই কাম্য না। কিন্তু আমি কিন্তু সেক্ষেত্রে কলকাতা পুলিশের 100% সাপোর্ট পেয়েছি। যে ঝড় জল বৃষ্টি, বিভিন্ন রকমের যে সামাজিক রাজনৈতিক উত্থান পাতাল, সেগুলো একদিকে, কিন্তু পার্টিকুলারলি মানে যখন কেউ এরকম অবস্থায়, অসহায় অবস্থায়, নিখোঁজ অবস্থায়, অনেক বয়স্ক মানুষ, তারা অ্যালজাইমার্সের পেশেন্ট হয়, ডিমেনশিয়ার পেশেন্ট হয়, তারা বাড়ি থেকে বেরিয়ে পড়ে, কলকাতায় এসে পৌঁছায় বা কলকাতার মধ্যেই তারা ঘুরতে থাকে, সেই মানুষগুলোর কথা যখন কলকাতা পুলিশের কোনো থানায় বা কোনো ডিপার্টমেন্টে পৌঁছায়, পুলিশ কিন্তু দায়িত্ব নিয়ে বলছি, পুলিশ কিন্তু যত দ্রুত সম্ভব সেই মানুষটার কাছে পৌঁছায়। তারপর তার নেচার অফ ক্রাইসিসটাকে সে অ্যানালিসিস করে আমাদের মতো যারা সংস্থা আছে, যারা এই কাজগুলো করে, তাদেরকে তারা অ্যাসিস্ট্যান্সের জন্য রিকোয়েস্ট করে। কলকাতা পুলিশ না থাকলে, এবং অবশ্যই সরকারি কিছু হাসপাতাল তারা না থাকলে, এবং অন্য কিছু অর্গানাইজেশন যারা হোম চালায়, চ্যারিটেবল হসপিটাল চালায়, এই কাজ কখনোই মানে এত বছরের পর দশকের পর দশক ঘটে যেতে পারে না। এবং সেখানে মিডিয়ারও একটা বড় রোল আছে আমি বলবো। মিডিয়া কিন্তু যথেষ্ট সাপোর্ট করেছে বিষয়গুলোতে বিভিন্নভাবে। তো এইভাবেই চলছে। আর যে কথাটা তুমি আমাকে বললে যে আগামী প্রজন্ম কিভাবে এই ধরনের যে ধারাবাহিকতা মিশনটাকে টেনে নিয়ে যাবে, আমি খুব আশাবাদী। এই আশাবাদী আমি আরো বেশি হয়েছি কোভিডের পর থেকে। আচ্ছা, ওদের যদি স্কোপ দেওয়া হয়, ওরা যতই প্রফেশনাল মাইন্ড হোক, আমি কমার্শিয়াল বলছি না, প্রফেশনাল হোক, ওদের ওই প্রফেশনালিজমটাও হেল্প করে এই ধরনের সেবা কাজকে আরো সুন্দর সুচারুভাবে ডেলিভার করার জন্য। আমি খুব আশাবাদী যে এই ধরনের কাজ, বিশেষ করে কলকাতার যা সংস্কৃতি, বাংলার যা সংস্কৃতি, তার সঙ্গে ভীষণভাবে হাতে হাত ধরে এগিয়ে যাবে। আমি এটা বলছি না যে 100% মানুষকে পরিষেবা দিয়ে দেওয়া যায় বা দেওয়া সম্ভব হয়, সেটা বলছি না, কিন্তু একটা বড় সংখ্যায় মানুষের কাছে কিন্তু বিভিন্ন সংস্থা, কলকাতা পুলিশ, সরকারি হাসপাতাল, ইয়াং ছেলেমেয়েরা, সবাই হাতে হাত ধরে কিন্তু কাজটা চলছে। অনেক দেখো চ্যালেঞ্জেস তো থাকবে, কিন্তু আরেক এর সঙ্গে একটা কথা বলতে পারি যে আজ অব্দি আমার এই এক্সপিরিয়েন্সটা কখনো হয়নি যে এইরকম পরিস্থিতিতে একটা মানুষ রয়েছে কিন্তু তাকে পরিষেবা দেওয়া গেল না। আচ্ছা,
2 ঘন্টা দেরি হতে পারে, হুম হ্যাঁ, হুম কিন্তু এই এক্সপিরিয়েন্সটা ঈশ্বর কৃপায় আমার হয়নি হুম যে কেউ তাকে অ্যাটেন্ড করলো না। ঠিক। হ্যাঁ, হয়তো একটা এজেন্সি ফেল করতে পারে, কিন্তু কেউ না কেউ সেই জায়গায় সাহায্য করবেই। সাহায্য করেছে। সুতরাং ঈশ্বরের এই অপার কৃপায় এই সেবা কর্ম হুম যে মিশন, সেই মিশন আগামী প্রজন্ম তার মশাল বহন করবে, এইটা আমি সুনিশ্চিত। বেশ, অনেক ধন্যবাদ আমাদেরকে এতগুলো ঘটনা, এতগুলো কাহিনী এবং সমস্ত কথা আমাদের সঙ্গে আলোচনা করার জন্য, আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। এবং আমি এই আলোচনার পরে, আমি ইন্টারভিউ বলবো না, আমি বলবো একটা নির্ভেজাল আড্ডার পরে, এবং অনেকটা আনএডিটেড পার্টও তো রয়েছে, অনেক সময় ক্যামেরা বন্ধ থেকেছে, তখনও এই মানুষটার সঙ্গে আজকে আমার বিশেষ করে প্রথম পরিচয়, এবং তার সঙ্গে আমার কথা হলো। আমার ব্যক্তিগতভাবে কোথাও বলতে দ্বিধা নেই যে এই কথোপকথনের পরে আমার অনেকটা প্রাপ্তি হলো। তো আমি আমার মানে যারা দর্শকরা রয়েছে তাদের কতটা কেমন অনুভূতি হলো, এবং এই মানুষটার কাছে কিন্তু আরো অনেক গল্প রয়েছে, এটুকু আমি জানি। মানে বসে থাকলে সারাটা দিন চলে যাবে, আমার মনে হয় ফুললে 3-4টে ফিল্ম হয়ে যাবে, এতগুলো গল্প রয়েছে, এতগুলো গল্প শুনছিলামও আমরা, অনেকগুলো গল্প শুনছি মাঝে মাঝেই বসে বসে, এবং বললাম তো অনেকটা ওই ব্যাগ ভরে নিয়ে যাওয়ার মতো, মানে এসেছিলাম খালি হাতে, নিয়ে যাব অনেকটা। সো এই বলে আজকে আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো বিষয়টা অবশ্যই তোমরা জানাবে, কমেন্ট করো, আর আরো কিছু এরকম ধরনের ভিডিও নিয়ে পরবর্তীতে দেখা হচ্ছে।